নমস্কার, আমি শম্পা। আজও চলে এসেছি আপনাদের সামনে একটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম ব্রজভূষণের বিশ্বাস প্রাপ্তি। কিশোরীদের মেসে সম্প্রতি এক ভয়ানক নাস্তিক এসে ভর্তি হয়েছেন। ভদ্রলোকের বয়স বছর 40। মধ্য কলকাতার কোনো এক কলেজের বিশুদ্ধ গণিত পড়ান। রোগা ফর্সা চেহারা, দাড়ি গোপ সব নিপুণভাবে কামানো, ঝকঝকে চোখের যুক্তির ইস্পাত মাঝে মাঝেই তর্কের আলোয় চমকে উঠেছে। নাম ব্রজভূষণ চক্রবর্তী। ছুটি ছাটার দিন বিকেলে কিশোরীর মেসে আমাদের জমাট আড্ডা বসে। মুড়ি আর তেলে ভাজা সহযোগে দুনিয়ার যত অসম্ভব গল্পের আদান প্রদান হয়। ব্রজভূষণ আসার পর আমাদের সে আড্ডা একেবারে মাটি হবার জোগাড়। অন্ধকার পাড়াগার পথে হাঁটতে গিয়ে পাশের জঙ্গলে সাদা মতো কিছু নড়তে দেখার ব্যাপারটা চিরন্তন ভৌতিক ঘটনা। যে কোনো আড্ডায় কেউ না কেউ এমন একটা গল্প বলবেই। এর থেকেই পরবর্তী আসল গল্পগুলো আসতে শুরু করে। আমরাও নির্বিবাদে শুনে যাই। যখন কলেজের ছাত্র অধ্যাপক মশাই কোল্ডিজের রাইম অফ দি অ্যানসেন্ট ম্যারিনার পড়াতে গিয়ে উইলিং সাসপেনশন অব দ্য ডিসবিলিফের কথা বলেছিলেন, সেই মানসিকতা খাটিয়েই এইসব গল্প শুনি। অন্তর থেকে বিশ্বাস করি না বলে নয়, আড্ডায় আজকাল এমন গল্প শুরু হলে ব্রজভূষণ চক্রবর্তী বলেন, দৌড় মশাই, ওসব হলো পিওর হ্যালুসিনেশন, ভ্রান্ত প্রত্যক্ষণ। গাঁজাখড়ি গল্প শুনে আর ছোটবেলা থেকে কতগুলো অমূলক কুসংস্কার মনে পুষে রেখে আমাদের এই দশা হয়েছে। এমন দেখতে চাই বলেই দেখি। কিশোরী বলে, তাহলে ব্যাখ্যার অতীত বলে কিছু নেই? না, নেই। মুখে নিজেদের যতই যুক্তিবাদী বলে প্রচার করি না কেন, মনের গভীরে আমাদের একটা আদিম সত্তা আছে। সেটা হাঁচি, টিকটিকি, অমাবস্যা, বারবেলা সবই মানে। এই সত্তাই আমাদের ব্যাখ্যা খুঁজতে বাধা দেয়। আপনার ক্ষেত্রে সে কাজ করে না? করতো। যুক্তিবাদী চিন্তা দিয়ে, চর্চা দিয়ে সেই সত্তাকে আমি জয় করেছি। নলিনাক্ষ ভট্ট ওধার থেকে বলে উঠলেন, তার মানে আপনি বলতে চান কঠিন পরিস্থিতিতে পড়লে আপনি ঈশ্বরকে ডাকেন না, প্রাণান্তকর ব্যাধি হলে মা কালীর কাছে সব অর্চনা পুজোও মানত করেন না। তক্তপোষের পাতা শীতল পাতির ওপর শরীরের ঊর্ধ্বাংশ এলিয়ে দিয়ে ব্রজভূষণ বললেন, সাধারণত করি না, তবে মিথ্যা বলবো না। তেমন তেমন টাইট কর্নারে পড়লে কখনো সখনো যে অযৌক্তিক বা অবৈজ্ঞানিক কাজ করে ফেলি না তা নয়। এই তো গত বছরেই দেশের বাড়িতে মেয়ের জ্বর হলো। একদিন দুপুরবেলা হঠাৎ জ্বর উঠে গেল 106 ডিগ্রি। বাড়িতে কাটাকাটি চলছে, মেয়ে বুঝি আর বাঁচে না। এই সময় ডাক্তাররা বরফ জলে স্নান করে দিতে বলেন, কিন্তু পাড়া গায়ে বরফ পাবো কোথায়? ভেজা গামছা দিয়ে মেয়ের গা মুছিয়ে দেওয়া হচ্ছে। আমার মনের অবস্থা ভাবুন। ওই জ্বর বেশিক্ষণ থাকলে ব্রেনের সেল চিরকালের জন্য ড্যামেজড হয়ে যাবে, অথচ কিছুই করার নেই। এই সময় আমার মেজো কাকিমা বললেন, ব্রজ, পরেশকে বল পীর বাবার দরগা থেকে দৌড়ে জল পড়া নিয়ে আসুক। কোনো ভয় নেই, পীর বাবার দয়ায় সব ঠিক হয়ে যাবে। এখন স্বীকার করতে লজ্জা হয়, কিন্তু তখন আমি সাহস বজায় রাখতে পারিনি। কাকিমার কথা মেনে খুড়তুতো ভাই পরেশকে জল পড়া আনতে পাঠাই। নলিনাক্ষ ভট্ট বললেন, তবে দেখুন, আপনিও আসলে বিশ্বাস করেন? ব্রজভূষণ বললেন, আদৌ নয়, ওটা স্বাভাবিক হিউম্যান রিয়াকশন, সেরিব্রাল ফাংশন নয়। কিন্তু জল পড়া মেয়ে সেরে উঠলো, তবে জল পড়ায় নয়, নিজের সিস্টেমের কেরামতিতে। আপনি প্রমাণ করতে পারেন জল পড়ার কোনো কাজ হয়নি? নিজের বিশিষ্ট উচ্চাঙ্গের হাসিটা দিয়ে না, পারি না, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে জল পড়াতেই অসুখ সেরেছিল। নলিনাক্ষ ভট্ট চটে গিয়ে কি একটা বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, তর্ক থাক বুঝবাবু, আমি আপনাকে এমন একজন মানুষের কাছে নিয়ে যেতে পারি যার ক্ষমতা দেখলে আপনার অবিশ্বাস হয়তো আর থাকবে না। যাবেন?
ব্রজভূষণ বিদ্রুপ বঙ্কিম চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কোনো বাবাজি টাবাজি বুঝি? ছোটবেলায় গাছ থেকে পড়া কিংবা জলে ডোবা দুর্ঘটনার কথা হাত দেখেই বলে দেবেন, তাই তো? নাকি আগামী চৈত্রে যে ভাড়াটা আছে তার জন্য শ্বেত বিড়ালার মূল বাদলি করে পড়তে বলবেন? ভদ্রলোকে রূঢ়তার মনে ব্যথা পেলেও হেসে বললাম, না বাবাজি নয়, গৃহী সাধক। তিনি আপনার কাছে পয়সাও চাইবেন না, মাদুলিও বিক্রি করবেন না। প্রথমে করবেন না, তারপর আবার বিশ্বাস জন্মে গেলে একদিন মহামৃত্যুঞ্জয় কবচ বানাতে 200 টাকার যোগ্য করতে বলবেন। এসব বুঝবো কি আমার খুব জানা আছে মশাই। এবার একটু কড়া সুরেই বললাম, বলু, আমি যার কথা বলছি তাকে আপনি চেনেন না। অনর্থক একজন অজানা মানুষের নামে অপবাদ দিচ্ছেন কেন? সাধকদের মধ্যে কেউ কেউ ভণ্ড থাকতে পারে, তাই বলে কি সবাইকে অবিশ্বাস করা উচিত? আমার কড়া সুরে বিন্দুমাত্র না দমে ব্রজভূষণ বললেন, অর্থাৎ এই সাধক বাবাজি আমার কাছে একটা আননোন কোয়ান্টিটি। একে তাই আবার বেনিফিট অফ ডাউট দিতে হবে, কেমন? ঠিক আছে, চলুন একবার আলাপ করি, না হয় আসা যায়। কোথায় যেতে হবে? বললাম, আজই বিকেলে চলুন না। আজই? কলকাতায় নাকি? কলকাতায় বিকেল 5টা নাগাদ তৈরি হয়ে থাকবেন, আমি নিজে এসে নিয়ে যাব। কিশোরী যাবে নাকি? কিশোরী এতক্ষণ চুপ করে আমাদের কথাবার্তা শুনছিল। এবার নিরাসক্ত ভঙ্গিতে সিগারেটের ছাই ছেড়ে বলল, যাবো বই কি? নিশ্চয়ই যাব। ব্রজবাবু যুক্তি দিয়ে থই পাচ্ছেন না, এই জিনিস না দেখলে চলে? ব্রজভূষণ কিশোরীর দিকে একবার অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করলেন। বেলা হয়েছিল, তখনকার মতো বিদায় নিয়ে নিজের বাসায় ফিরলাম। কিশোরী আর ব্রজভূষণকে নিয়ে বিকেল 5টার পর যখন তারানাথের বাড়ির দরজায় হাজির হলাম, তখন আকাশে মেঘ ঘনিয়ে এসে টুপটুপ বৃষ্টি শুরু হয়েছে। তারানাথ আর আমাদের মধ্যে কেমন একটা বৃষ্টির যোগ আছে। চচ্চড়ে রোদ্দুর ভরা দুপুরে ঠিক করলাম বিকেলে তারানাথের বাড়িতে যাব। বিকেলে বেরোবার সময় ঠিক আকাশ কালো, ঠান্ডা বাতাস দিচ্ছে। তারানাথের বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি নামে। বাড়ির দরজার উপর টাঙানো বিবর্ণ সাইনবোর্ডটা দেখে ব্রজভূষণের মুখে একটা তাচ্ছিল্যব্যঞ্জক ভঙ্গি করলেন। পরামার্থে তারানাথের মেয়ে চারি ওরূপে চারুপ্রভা এসে দরজা খুলে দিল। বললাম, ভালো আছো চারি? বাবা বাড়িতে আছেন? চারি মেয়েটি সুদর্শনা, খুব ফর্সা বা খোদাই করা চোখ মুখ না হলেও আর 5টা মধ্যবিত্ত মেয়েদের থেকে চারি একটু আলাদা। 15-16 বছর বয়সে শরীরে যৌবনের আগমন সূচিত হলে সব মেয়েকেই কিছু পরিমাণে ত্রিমঞ্জিতা বলে মনে হয়, কিন্তু চারির সৌন্দর্য অন্যরকম। সে শান্ত এবং ধীর, বড় বড় চোখের ওপর তুলি দিয়ে আঁকা ভুরু, অচপল আর সংযত হাবভাব তাকে এমন অনন্য মহিমা দান করেছে যেটা ব্যক্তিত্বের প্রভা হিসেবে তার উপস্থিতিকে সবসময় ঘিরে থাকে। এতটুকু মেয়ের পক্ষে ব্যাপারটা সম্ভ্রমজনক। প্রথম যখন তারানাথের বাড়িতে আসি তখন চারির 5-6 বছর বয়স। চোখের সামনে মেয়েটাকে বড় হতে দেখে ইদানিং একটু শঙ্কিত হয়ে উঠেছি। নববর্ষার জলে পুষ্ট মালতীলতার মতন বেড়ে উঠেছে চারি। তারানাথ এখনো এর বিয়ের উদ্যোগ করছে না কেন? আমাকে আর কিশোরীকে দেখে চারির মুখ উজ্জ্বল হয়ে উঠল। কাকা বাবু, মধ্যে অনেকদিন আসেননি যে, আসুন। কাজে ব্যস্ত ছিলাম মা, আমরা বসেই তুমি বাবাকে ডেকে দাও। ব্রজভূষণ শিক্ষিত লোক, আমাদের প্রতি নিক্ষিপ্ত তার শানিত স্বরবর্ষণ একটু বেশি প্রখর হয়ে পড়লেও তার ভেতর কোনো হীনতা ছিল না। চারির উপস্থিতিতে তিনি কোনো কথা বলেননি। এবার সে বেরিয়ে যেতে চারদিকে তাকিয়ে বললেন, এই তাহলে গ্রেটম্যানের ঘর। তারানাথের বসবার ঘরে সাজসজ্জা গৃহস্বামীর সাম্প্রতিক অবস্থা বিপর্যয়ের প্রকট করে তুলেছে। চটা ওঠা এবড়ো খেবড়ো সিমেন্টের মেঝে, নড়বড়ে তক্তপোষের জীর্ণ শীতল পাটি, প্রায় একযুগ চুনকাম না হওয়া দেয়ালের নোনা ধরা দাগ, পাল্লায় কাঁচা ভাঙা আলমারিতে বোঝায় অজস্র পুরনো পঞ্জিকা। কিশোরী দুঃখিত গলায় বলল, ভালো মানুষের ধনীও হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ব্রজভূষণ বাবু। কথাটা বলে ফেলেই ব্রজভূষণ বোধহয় লজ্জিত হয়েছিলেন। তিনি বললেন, না মানে আমি কথা ঠিক সেই অর্থে আমি বলছিলাম যে। এমন সময়ে তারানাথ বাড়ির ভেতর থেকে বসবার ঘরে এসে ঢুকলো।
এই যে তোমরা এলে, তাহলে এতদিন কোথায় ছিলে, আর ইনি কে? আমরা যথাবিধি ব্রজভূষণের সঙ্গে তারানাথের পরিচয় করিয়ে দেওয়ার পর কিশোরী বলল, আজ কিন্তু আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি। তারানাথ একটু অবাক হয়ে বলল, উদ্দেশ্য? কি উদ্দেশ্য? আমাদের ব্রজবাবু যুক্তি দিয়ে যা প্রমাণ করা যায় না তা বিশ্বাস করেন না। পরলোক, আত্মা, ঈশ্বর কিছুই না। তারানাথ হেসে বলল, সে তো ওর নিজস্ব ব্যাপার, কিন্তু তার জন্য আমার কাছে এলে কেন? এবার আমি বললাম, দেখুন, পৃথিবীতে নাস্তিক মানুষ অনেক আছেন, তাদের সবাইকে বিশ্বাসী করে তোলা আমাদের ব্রত নয়। কিন্তু ব্রজবাবু আমাদের বন্ধু, আর আপনি আমাদের ঘনিষ্ঠ, তাই সুযোগটা ছাড়লাম না। আপনি যদি আমাদের একটু সাহায্য করেন। না ভাই, আমি কি করব? আমি কিছু জানি না। না মানে, যদি অন্তত ওর জীবনের এমন কিছু ঘটনা বলে দেন যা অন্য কারো জানবার কথা নয়, এইরকমই একটা কিছু। তারানাথের এই ঘরে বসে এমন একটা ঘটনা আমরা অনেক ঘটতে দেখেছি, কিন্তু আজ তারানাথ নিতান্তই কঠোর। কিছুতেই তাকে রাজি করাতে পারলাম না। লজ্জিত মুখে বসে রইলাম। ব্রজভূষণ বললেন, আপনাদের বিব্রত হওয়ার কোনো কারণ নেই। বিশ্বাস ব্যাপারটা এক ধরনের ব্যক্তিগত মানসিক অবস্থা, সামাজিক, শিক্ষাগত এবং পারিবারিক বিশেষ অবস্টনই এটাকে গড়ে তোলে। সেই অকারণ বিশ্বাসের ফলে এই ভদ্রলোকের উপর আপনার এমন কিছু অবাস্তব গুণ আরোপ করেছেন, যার অস্তিত্ব কেবল আপনাদের মনেই। দোষটা আমাদের নয়, ওরও নয়। অল্প বয়স থেকে কার মানসিকতা কিভাবে গড়ে উঠেছে তার উপর ব্যাপারটা নির্ভর করে আর কি। তারানাথের দিকে তাকিয়ে ব্রজভূষণ বললেন, মার্জনা করবেন, আমি এর দ্বারা আপনার প্রতি কোনো কটাক্ষ করিনি। কারো যদি কোনো অলৌকিক ক্ষমতা না থাকে, না থাকাটাই স্বাভাবিক, তবুও তার সৎ এবং ভালো মানুষ হতে বাধা নেই। আপনাকে শ্রদ্ধা করার জন্য এরা কয়েকটি অতিরিক্ত গুণ আপনার উপর আরোপ করেছেন, কিন্তু সেজন্য আপনি দায়ী নয়। অমায়িক হেসে তারানাথ বললেন, সে তো ঠিকই, ঠিকই তো। আমরা মরমে মরে গেলাম। যারা কোষ্ঠী বিচার করতে কিংবা হাত দেখাতে আসে, তাদের তারানাথ মাঝে মাঝে দু একটা আশ্চর্য কাণ্ড দেখিয়ে অবাক করে দেয়। তার এই বৈঠকখানায় বসে সে জিনিস এই কবছর কতবার যে দেখেছি। আজ আমাদের অনুরোধ সত্ত্বেও তার নিরুত্তাপ ব্যবহার আমাদের নিদারুণ অপ্রস্তুত করল। তারানাথ একজন সাধারণ মানুষ এবং তার ভেতরে কোনো বিশেষ ক্ষমতা নেই। এই বিষয়ে নিঃসন্দেহ হয়ে ব্রজভূষণ তারানাথের সঙ্গে নানা রকম সাময়িক প্রসঙ্গ নিয়ে আলাপ জুড়ে দিল। আমাদের ইচ্ছে ফলবার আর কোনো আশা নেই দেখে হতাশ হয়ে বললাম, আমাদের কথা তো আর রাখলেন না। যাই হোক, এবার একটু চা খাওয়ান অন্তত। তারানাথ বলল, জয়ের কথা বলবো ভাবছিলাম, কিন্তু তোমাদের এই বন্ধুটির হয়তো সময় হবে না, সেই জন্যই আগে বলিনি। ব্রজভূষণ অবাক হয়ে বললেন, আমার আবার সময় হবে না কেন? মানে চা খাবো বলে বলছি না, কিন্তু আমার তো এখন আর কোনো কাজ নেই। তারানাথ শান্তভাবে বলল, কাজ কখন আসে তা কি আগে থেকে বলা যায়? চা করতে বলি তাহলে? ব্রজভূষণ বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, বলুন তাহলে। বাড়ির ভেতরে চা করতে বলে এসে তারানাথ ভাঙা আলমারির পাল্লা খুলে মোটা সুতো দিয়ে বাঁধা একতারা সাদা কাগজ বের করল। সমাগত ভক্ত শিষ্যদের সঙ্গে বসে হস্তরেখা বা কোষ্ঠী বিচার করবার সময় তারানাথ এর থেকে কাগজের স্লিপ নিয়েই হিসেব নিকেশ করে, ব্যবস্থাপত্র দেয়। এক টুকরো কাগজে কি লিখে ভাঁজ করে একখানা খামে পুরে গদের আটা দিয়ে খাম বন্ধ করে তারানাথ তারপর ব্রজভূষণের দিকে তাকিয়ে বললেন, আপনি তো শিক্ষিত ব্যক্তি, অধ্যাপনা করেন, আপনাকে একটা কথা দিলে রাখবেন আশা করি। ব্রজভূষণ একটু ইতস্তত হয়ে উত্তর দিলেন, কথা দিলে অবশ্যই রাখবো, কিন্তু কি কথা দিচ্ছি সেটা আগে জানা দরকার। নিশ্চয়ই এই মুখমন্দ খামটা আমি আপনাকে দিচ্ছি। আজ থেকে ঠিক 15 দিন পর রবিবার বিকালে এটা নিয়ে আপনি আমার এখানে আসবেন। আপনাকে শুধু কথা দিতে হবে যে এর মধ্যে আপনি এ খাম খুলবেন না, ঠিক আছে? বন্ধুরা, এই খামের মধ্যে কি আছে ব্রজভূষণের সঙ্গে আপনারাও জানতে পারবেন এই পরবর্তী এপিসোডে।
তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন, কারণ পরবর্তী এপিসোডগুলোতে আরও ভয়ঙ্কর, আরও মজার রহস্য উদ্ঘাটন হবে। আর সেগুলো জানতে হলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। তা আজকের মতন আমাদের প্রথম এপিসোড শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।